কলম্বো, ঢাকা, ম্যানিলা, জাকার্তা, কাঠমান্ডু, বালুচিস্তানের পর এখন আগুন লেগেছে দিল্লিতে। আর দিল্লি কিন্তু কোনো সাধারণ শহর না। দিল্লি আর 10টা সাধারণ দেশের সাধারণ রাজধানী না। দিল্লি একটা বিশেষ ক্ষমতা কেন্দ্র। এই তাবৎ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দিল্লি। হাজার বছর ধরে দক্ষিণ এশিয়ার ভাগ্যের নির্ধারক শহর দিল্লি। দিল্লির সাথে সারা দক্ষিণ এশিয়ার একটা বিশেষ ডায়নামিক্স আছে। আমার আজকের আলাপটা বাংলাদেশের সাথে দিল্লির ঐতিহাসিক ডায়নামিক্স নিয়ে। বাংলাদেশি হিসেবে আমরা ক্ষমতার প্রাণকেন্দ্র হিসেবে ঢাকা শহরকে দেখে অভ্যস্ত। ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোর মধ্যে কোনো ডোমেস্টিক ফ্লাইট নাই। নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে বিশেষ কিছু কিনতে হলে দেশের সবাইকে ঢাকায় ছুটতে হয়। ভালো চিকিৎসার জন্য ঢাকা বাদে আমাদের কাছে কোনো অপশন নাই। দেশের সকল জনপ্রতিনিধি থাকে ঢাকায়। ঢাকার বাইরে চাকরি করতে যাওয়ার অর্থই হইল চাকরির জন্য জীবন যৌবন বিসর্জন দিয়ে এক ধরনের সন্ন্যাস নেওয়া। ইভেন চট্টগ্রাম থেকে খুলনায়ও ডিরেক্ট কোনো বাস যায় না। সে আগে ঢাকায় ঢুকে পদ্মা সেতু দিয়ে পরে খুলনায় যায়। এমন একটা অলীক বাস্তবতায় আমরা বাস করি। এই যে ঝিনাইদহের সাথে ঢাকার পার্থক্য যত বেশি, তেমনই বেশি এই অঞ্চলে দিল্লির সাথে বাকি সবার পার্থক্য। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শহর দিল্লি শত 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 বছর ধরে এই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র। বাকি সব শহর তার কাছে ঝিনাইদহ। আপনি ওয়াশিংটন বা লন্ডন বা মস্কো দিয়ে দিল্লিকে বুঝবেন না। খুবই কাছাকাছি উদাহরণ যদি খুঁজতে হয় তাহলে কুবলাই খানের তৈরি বেইজিং একটা কাছাকাছি উদাহরণ হইতে পারে, যে এই নিষিদ্ধ শহর থেকে শত শত বছর চীনের বিভিন্ন প্রদেশগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু দিল্লি বেইজিংয়ের চাইতেও বেশি ঐশী, বেশি স্পেশাল। আফগানিস্তান থেকে আরাকান পর্যন্ত বিস্তৃত বহুভাষী মানুষের রক্ত আর ঘামের পয়সায় শত শত বছর ধরে কালেক্ট করা ট্যাক্সের পয়সায় দিল্লি আর আগ্রা পৃথিবীর সবচাইতে দামি শহরে পরিণত হয়েছিল। আরাকান থেকে আফগানিস্তানের মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ করছে দিল্লি। আফগানিস্তান থেকে আরাকান পর্যন্ত বিস্তৃত এই 4000 কিলোমিটারের মধ্যে সবচাইতে বেয়াদব এলাকাটার নাম বাংলাদেশ। বলিউডের যে কেন্দ্রবিন্দু সেটা মুম্বাই হওয়ার ফলে বেয়াদব এলাকা হিসাবে ফ্রেমিং করা হয়েছে মহারাষ্ট্রকে, কিন্তু প্রকৃত বেয়াদবটা আসলে বাংলাদেশ। শুধু এই এলাকার মানুষ বেয়াদব তা না, এই এলাকার জল, আবহাওয়া, জীবাণু, রোগ, রাস্তা, ফ্যাক, কাদা সব কিছু বেয়াদব। ইবনে বতুতা বাংলাদেশে সফর করে যে লেখা লিখেছেন রিহালায়, তিনি লিখেছেন এইটা প্রাণ প্রাচুর্যে ভরা জাহান্নাম। এখানকার ফল, কাঁঠাল, আমড়া, লটকন বেয়াদব। এখানকার যে নদীর মাছ, সেই যে কাটা বেছে খাইতে হয়, সেই মাছগুলো বেয়াদব। হাজার হাজার দিল্লিওয়ালারা এখানে এসে কিচ্ছু করতে হয় নাই, শুধু নদীর পানি খেয়ে তারা মরে গেছে। পথ ঘাট রোডের অবস্থা এমন খারাপ, এখানকার এমন উত্তাল নদী, এমন বৃষ্টি যে স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চলে এসে নাক মুখ কুচকে এই অঞ্চল থেকে ফেরত চলে গেছেন। উনি উনার এক্সপানশনের লিমিট এখান পর্যন্ত সীমাবদ্ধ করেছেন, আর আগান নাই। এই অঞ্চলের মশা এত বেয়াদব যে তারা বাংলার সুবেদার মীর জুমলাকে হত্যা করে ফেলছে। এই বেয়াদব অঞ্চলই যখনই দিল্লির অধীনতা থেকে বের হওয়ার সুযোগ পাইছে, স্বাধীনতা ঘোষণা দিয়ে তারা বের হয়ে গেছে বাংলার স্বাধীন সুলতানেরা। পর্তুগিজ পাদ্রী অ্যান্থনি বারবিয়ে এই অঞ্চল বিষয়ে লিখেছিলেন যে এখানকার আবহাওয়ার নিয়ন্ত্রণ করে স্বয়ং শয়তান। প্রতি 2 জন ইউরোপীয়র মধ্যে একজন কখনোই এই দেশ থেকে বাইচা ইউরোপ ফেরত যান না। হাসনাত আবদুল্লাহরা যখন দিল্লি না ঢাকা এই স্লোগান দেন, এটা নতুন কোনো স্লোগান না। গিয়াসউদ্দিন ইলিয়াস সাহেব থেকে শুরু করে আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত বাংলার সিংহাসন এই স্লোগান দিয়ে যাচ্ছে। আর এটা নিয়ে দিল্লির বিরক্তির কোনো শেষ নাই। দিল্লি চায় একটা সর্বভারতীয় ঐক্যের সমাজ, যেখানে সকল ভারতীয় উপজাতি কোট আনকোট তার অধীনে সুখে শান্তিতে বসবাস করবে। এই থিসিসের মধ্যে কোনো উপজাতি এতটা বেয়াদব না যে নিজের জন্য আলাদা একটা জাতিরাষ্ট্র গঠন করে বসে থাকবে। এই বেয়াদবটা কেবল বাংলাদেশ। বাংলাদেশ হইল সর্বভারতীয় থিসিসের সবচেয়ে বড় বিস্ফোরা। পাশাপাশি এইটা একটা থ্রেট। এইটা একমাত্র স্বাধীন জাতি যার নিজের রাষ্ট্র আছে। অন্যান্য উপজাতি যেমন তামিল, অহম, কাশ্মীর, সিকিম, জাট, রাজপুত, মারাঠি প্রভৃতি গর্বিত জাতির সামনে
বাঙালি খুবই বাজে একটা নজির, খুব বাজে একটা উদাহরণ। দিল্লি সিংহাসনে বসে এই বেয়াদবকে কি আপনি সমীহ করবেন নাকি নিচু চোখে দেখবেন? শত শত বছর ধরেই দিল্লি বাংলাদেশকে নিচু চোখে দেখে আসছে। সবচেয়ে বেশি রেভিনিউ দিয়ে, সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েও বাংলাদেশ সবসময় দিল্লির জুতার নিচে থাকছে। দিল্লি তার অধীন অন্যান্য যে উপজাতি তাদেরকে শিখাইছে যে বাংলাদেশ বস্তি, ওদের সাথে খেলতে যায় না। দিল্লির কাছে যে লিগাসি ছিল, এই লিগাসি পরে ধার নিছে ব্রিটিশরা। ব্রিটিশদের কাছে সবচেয়ে বড় থ্রেট পাঞ্জাব বা দিল্লি বা লখনৌ ছিল না, তাদের থ্রেট ছিল বাঙালি। ব্রিটিশদের রক্তে বাঙালির হাতি সবচেয়ে বেশি রঞ্জিত। এই কারণেই ব্রিটিশরা পরে লিখছে যে বাঙালি মার্শাল রেস না, তারা নিচু, তারা বস্তি, তারা বেয়াদব, তারা খ্যাত। এই কারণে ব্রিটিশদের রেজিমেন্ট থেকে সিপাহী বিপ্লবের পরে তারা বাঙালিদেরকে সরাই নিছে। এই বস্তি খ্যাত বেয়াদবরাই বাংলা সালতানাত করছে। আফগানদের আওতায় ঢাকা স্বয়ং মোগল সম্রাটকে আক্ষরিক অর্থে পদ্মা নদীর জলে নাকানি চুবানি খাওয়াইছে। এরা ফকির সন্ন্যাসী বিদ্রোহ করছে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ করে কমান্ডার এডওয়ার্ডকে কেটে 2 ভাগ করছে। এরা সিপাহী বিদ্রোহ করছে, যেটা নিয়ে কথা বলছে কার্ল মার্কস। এরা বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দিয়ে 1905 সালে বের হয়ে গেছে। এরা 47 সালে সর্বভারতীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। এরা 71 সালে কোনো অস্ত্র ছাড়া যুদ্ধ করে এশিয়ার অন্যতম বৃহৎ সেনাবাহিনী থেকে যুদ্ধ করে বের হয়ে গেছে। এরা 24 সালে বের হয়ে গেছে। হিমালয়ের এই সাইডে আপনি দ্বিতীয় আর একটা জাতি খুঁজে পাবেন না যে বাঙালির মতো করে মরতে পারে, বাঙালির মতো করে মারতে পারে, বাঙালির মতো করে বেশি রক্ত দিচ্ছে। কিন্তু বীরের জাত নাকি পাঞ্জাব, বীরের জাত মারাঠা, বীরের জাত রাজপুতানা, আর আমরা হইলাম বস্তি, ভীতু, খ্যাত, ভেতো বাঙালি। দিল্লি আর পিন্ডির সর্বভারতীয় প্রকল্পে বাংলা একটা মিসকন্ডাক্ট। নাসিরুদ্দিন তুঘলক থেকে শুরু করে সম্রাট আকবর, ভিক্টোরিয়া থেকে শুরু করে লর্ড কার্জন, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে নরেন্দ্র মোদী, প্রত্যেকেরই বাংলাদেশ নামটা শুনলে মুখটা তিতা হয়ে যায়।